তপ্ত গরম, যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। টাকা আছে, চাহিদা আছে, তবুও খালি ট্যাঙ্ক নিয়ে ফিরতে হচ্ছে অনেককেই। অথচ এর আড়ালেই চলছে ভয়ঙ্কর এক খেলা। হাজার হাজার লিটার তেল গায়েব হয়ে যাচ্ছে রহস্যজনকভাবে। সড়ক, নদী, এমনকি আকাশপথ সবখানেই সক্রিয় তেলচোর চক্র। রাষ্ট্রায়ত্ত ডিপো থেকেই ফাঁস হচ্ছে জ্বালানি, জড়িত শক্তিশালী চক্র। এই অভিযোগ অনেক পুরনো। এই দৃশ্য দেখুন। ডিপো থেকে তেল পাম্পে যাওয়ার আগেই এভাবেই গায়েব হয়ে যায় পথে পথে। নদীপথেও ধরা পড়ে একই দৃশ্য। সাম্প্রতিক অভিযানে উদ্ধার হয়েছে লাখ লাখ লিটার তেল। তাহলে প্রশ্ন, এই সংকট কি শুধু ঘাটতি, নাকি সাজানো সংকটের আড়ালে গড়ে উঠেছে বিশাল এক তেল চুরির সাম্রাজ্য? সংকট শুরু হলেই অদৃশ্য এক প্রতিযোগিতা শুরু হয়, কে কতটা মজুত করতে পারে। চাহিদা থাকুক বা না থাকুক, আমি, আপনি, আমরা অনেকেই ঝাঁপিয়ে পড়ি কেনাকাটায়। বাজারে তখন চাহিদার চেয়ে বেশি তৈরি হয় আতঙ্ক। এই আতঙ্ককে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে ব্যবসায়ী সিন্ডিকেট। শুধু বড় ব্যবসায়ী নয়, আদার ব্যাপারীরাও ঢুকে পড়ে এই খেলায়। তৈরি হয় কৃত্রিম সংকট। আর ঠিক তখনই দেখা যায় যারা রক্ষা করার কথা তারাই যুক্ত চুরির সাথে। জ্বালানি তেলের ক্ষেত্রেও ঘটেছে ঠিক সেটাই। তবে এটা যে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা, সেটাই দেখানোর চেষ্টা করব এবারের পর্বে। চলুন প্রথমেই শুরু করা যাক তেল চুরির ইঁদুর বিড়ালের লুকোচুরি নিয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে আন্তর্জাতিক বিমান যেগুলো অবতরণ করে সেগুলো জ্বালানি সরবরাহ করে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড। বিমানের জ্বালানি জেট ফুয়েল আনা হয় নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে। 11 মার্চ 2026। ওই দিন জেট ফুয়েলের দর ছিল প্রতি লিটার 100 টাকা, আর অকটেনের দাম ছিল 120 টাকা। কাগজে কলমের হিসাব বলছে ওই দিন গোদনাইল ডিপো থেকে তেল নিয়ে হযরত শাহজালালে রওনা হয় 174টি গাড়ি। কিন্তু আমাদের অনুসন্ধানের তথ্য বলছে ওই দিন হযরত শাহজালালে পৌঁছে 170টি লরি। বাকি 4টি লরির তেল অর্থাৎ 72,000 লিটার জেট ফুয়েল খোলা বাজারে বিক্রি করে দেয় একটি চক্র। অনুসন্ধানে নামে টিম 360 ডিগ্রি। নারায়ণগঞ্জের গোদনাইলের পদ্মা ডিপো। ক্যামেরা দেখেই পদ্মার সদর দরজা বন্ধ করার চেষ্টা। আপনাদের রাস্তা কি এটা ঢোকার রাস্তা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের অন ডিউটিতে ম্যানেজার সাহেব কি আছেন এখন? ছুটে এলেন নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান ব্যক্তি। জানালেন ওই দিন 174টি গাড়ি এখান থেকে এন্ট্রি করে বের হয়েছে। 11 তারিখে? জি। জাস্ট একটু দেখবেন কি 4টা গাড়ি এন্ট্রি হয়েছে কিনা। আপনার তো আমার পারমিশন দেখাতে হবে। আপনি নিজে দেখবেন, আমার তো দেখাবেন না। দেখা আছে, আমি দেখছি, এটা কয়েকবার দেখা আছে। আছে? জি। এন্ট্রি আছে? জি। 252, 649,
698 700। আমাদের এখানে গাড়ি ঢোকে, লোড হয়, আবার আউট হয়ে চলে যায়। আর এটাই? আমাদের একটু শেষ, ওইটাই আমাদের কাজ। মানে ঢুকছে বেরিয়েছে। জি, গাড়ি লোড হয়ে বেরিয়ে চলে গেছে। এবার দেখতে হবে হজরত শাহজালালে 174টি লরি পৌঁছেছিল কিনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পদ্মার ডিপোতে টিম 360 ডিগ্রি। এখানেও ঢুকতে বাধা। আমরা তো লাইন নিচে থাকতে পারি কথা, আমি তো ওনারও বলছি না সরাসরি আপনার সামনেই তো কথা, আমি তো লুকোচুরি কোনো তাকে কথা বলিনি। তারপরও আমরা নাছোড়বান্দা। ওই দুজন ভদ্রলোক আসছে, ওনারা ওই মানে কি গাড়ি কি হয়ে যে কাতাটা দেখতে চাইতেছিল। শেষ পর্যন্ত খালি চোখে রেজিস্ট্রি খাতা দেখার সুযোগ দিল তারা। আছে তো এই যে সবগুলো 4টা গাড়ি তো আছে। 174 75 76 77। মামুন, মাসুম, মনির, হারুন, ঠিক আছে, নাম্বার তো ঠিক আছে। শেষ 4টি গাড়ি 7টা 25 থেকে 7টা 29 মিনিটের মধ্যে এন্ট্রি দেখানো। একটু খটকা লাগলো মনে। বের হতেই মনে হলো সিভিল এভিয়েশনের এই চেকপোস্টের কথা। এন্ট্রি ছাড়া কোনো গাড়ি এখান দিয়ে যেতে পারে না। 41 649 698 700। 41 দেখেন, 41 41 00 51। 41 160 41 41 57 না 41 না। নারায়ণগঞ্জের গোদনাইল থেকে 4টা লরি তেল নিয়ে এখানে আসার কথা থাকলেও 11 তারিখে আমরা যে গাড়ি এন্ট্রি হয় এদিক দিয়ে যতগুলো গাড়ি যায় সবগুলো গাড়ি তো এগুলো এন্ট্রি হয়। এই গাড়ির এই এন্ট্রি বইয়ে সেই 4টা গাড়ির কোনো আমরা নাম্বার খুঁজে পাইনি। তবে অনেকগুলো পদ্মার গাড়ি ঢুকেছে ওই দিন, কিন্তু সেই 4টি গাড়ির নাম্বার আমরা দেখতে পাচ্ছি না। এখন সেই 4টি গাড়ি ও 4 চালককে খুঁজে বের করতে হবে। নারায়ণগঞ্জের গোদনাইলে আবারও টিম 360 ডিগ্রি। শত শত লরির ভিড়ে প্রথমেই বেরিয়ে এলো এই মনিরের লরি, যার নম্বর আমরা বলেছিলাম 0649। লরিটি খুঁজে পাওয়া গেলেও মনির লাপাত্তা। এবার সামনে হাঁটতেই বেরিয়ে এলো মাসুমের লরি। তিনিও লরির সাথে নেই, কথা হলো মোবাইল টেলিফোনে। আমার এন্ট্রি আছে, আমি যে এন্ট্রি আছে, আমি খালি করলাম, আমার শর্ট নিল, শর্ট নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, শর্ট নিয়ে আমি আসছি। কিন্তু আপনাদের গাড়ি তো ইয়ে তো এন্ট্রি হয়, ওই যে এডিসি গেট দিয়ে তো এন্ট্রি হয়। প্রথমে আনসাররা এন্ট্রি করছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আনসারদের খাতায় তো আপনাদের গাড়ি নাম্বার নাই, এন্ট্রি নাই। কে বলে? আমি দেখে আসছি, আমি নিজে দেখে আসছি। শুনেন, হ্যাঁ ঠিক আছে, আমি তো গেছি ওই সময়, জানেন ট্রেন সময় গেছি, ট্রেন সময় সময় পরে তো ওনার ট্রেন করতেছে, হ্যাঁ গাড়ির নাম্বার লেখে নেই। কারণ হয়তো অনেক সময় ওনার গাড়ির নাম্বার লেখে না, বুঝছেন? লেখে না, না লেখে না, গাড়ির নাম্বার লেখে না সময়। তিনি দাবি করছেন তেল নিয়ে তিনি সেদিন বিমানবন্দরেই গিয়েছিলেন। এবার বাকি দুটি লরি খোঁজার চেষ্টা। এডিসি মেইন গেটের কাগজ আমি নিয়ে এসেছি এখানে। আপনাদের চলে এলো মামুন মিয়ার লরি। আপনি নামেন সমস্যা নেই। 25-3 ধরেন, আপনি একটা ধরেন। জানতে চাই সেদিন লরি নিয়ে তিনি কোথায় গিয়েছিলেন। না গেলে চালানো এন্ট্রি করতাম না, জীবন এন্ট্রি করে এটা কিভাবে করবো? এখন এন্ট্রি জীবনও করতাম না। এন্ট্রি তো করবেন না যদি কোনো অফিসার জড়িত থাকে। ও হেরা কি অফিসার বাইরে আইবো? অফিসার কি দিকে আইবো? যদি কোনো অফিসার জড়িত থাকে অফিসার আইবো, আসবে না। হ্যাঁ অফিসার। কর্মচারী যদি জড়িত থাকে ওনারা গিয়ে কাছ থেকে আয় হবো, আমরা কাছ থেকে আয় যারা এন্ট্রি করে তারা যদি জড়িত থাকে, হেরা যদি থাকে না না, হেরা কি আসতো বাইরে আসলে এন্ট্রি করতো না। কিন্তু ওইখানে এই যে এডিসি মেইন গেটে যে এন্ট্রি হয়, এই এন্ট্রিতে আপনাদের নাম নেই।
তারপর নাম আছে না? নাম নাই। এই দেখেন, আমি পুরো খাতা দেখে আসছি, চেক করে আসছি, কিন্তু ওইখানে আপনাদের এন্ট্রি নেই। ওটা অল্প আমি তিনিও অস্বীকার করছেন আমাদের অভিযোগ। আরও আধ ঘন্টা পর ধরা পড়ল হারুন মিয়া। হারুন ভাই, আপনি একটু সাইডে আসেন, কথা বলি তাহলে সুবিধা হবে। তিনিও পুরোপুরি অস্বীকার করে বসলেন সবকিছু। আপনারা ওই যে 11 তারিখে ঘটনাটা কি হয়েছে বলেন তো? 11 তারিখে আমি গেছি, গিয়ে খালি করে চলে আসি। কটা বাজে গেছিলেন? এই 7টার পরে 7:30 বা এর ভিতরে আশেপাশে। এর ভিতরে আশপাশে হবে। আপনি কাকে কাকে দেখছেন ওর ভিতরে? ভিতরে কামাল ছিল, সামির স্যার ছিল। তারপরে না, ড্রাইভার কাকে কাকে দেখছেন? হ্যালো, আরে আই দইব না, আইতাছে। আপনার ড্রাইভার কাকে কাকে দেখছেন? মনির মন্দিরকে দেখছেন, আর কাকে দেখছেন? মনির আছে, হ্যাঁ। আর আরেকটা মাসুম করে কি নাম জানি আমি, ভিতরে একসাথে ছিলেন? একসাথে নি ডাক পিস গেছি আর কি। কত মিনিট অফিস গেছেন? কয় মিনিট দিব, হয়তো 10-15 এর ভিতরে আশেপাশে থাকতে পারে। আশেপাশে থাকতে পারে, কিন্তু আপনারা দেখছেন আপনার গাড়িটা ঢুকছে 98 না? আপনার গাড়িটা ঢুকছে 7:29-এ। এর ভিতরে আশেপাশে 7:28-এ, 7:27-এ, মানে 1 মিনিট পর পর একটা করে ঢুকছে। হয়তো 2-4 মিনিট ডাক পিস হইতে পারে। কিন্তু 1 মিনিট পর পর ঢুকলে তো মানে এক সিরিয়ালে ঢুকে 1 মিনিট পর নাই, ডাক পিস ঢুকছে, আমি বললামই প্রথম। কিন্তু 1 মিনিট পর পর এন্ট্রি করছে। হইতে পারে, হয়তো 2-4 মিনিটের দ্বারা ঘড়ি ধরে ঢুকা যায় না। কিন্তু আপনার এডিসি গেটে কিন্তু এন্ট্রি হয় নাই। হ্যাঁ, ওই যে সিভিল এভিয়েশনের যে গেটটা প্রথমে যে এন্ট্রি করে একদম মেইন রাস্তাতে ঢুকে যে আনসার দুজন বসে থাকে, হ্যাঁ, ওইখানে এন্ট্রি করছে। ওইটা আমরা তার ওইটা লিখি না স্যার। ওরা তো জিজ্ঞাসা করে নামটা এন্ট্রি করে, ওরা তো এন্ট্রি করে। হ্যাঁ, এন্ট্রি ছাড়া তো ঢুকতে দেয় না। এন্ট্রি তো হেল্পার বলে নাম। এন্ট্রি ছাড়া তো ঢুকতে দেয় না। না, ঢুকতে দেয়? তাহলে আপনারা কেমন ঢুকলেন? ওখানে তো এন্ট্রি নাই। এন্ট্রি ছিল, নাই তো। আচ্ছা। আমি তো খাতা দেখে আসছি। দেরি হয়েছে কেন? কিন্তু রওনা দিয়েছেন কয়টায়? আমি এখান থেকে হয়তো বা আমার আম্মা অসুস্থ ছিল, তাকে আমি আবার ওই যে পপুলারে এনে উঠাই দিতে গিয়া আমার এখান থেকে রওনা দিয়ে দিতে পারে এই 3টা বা এরকম ওই আশেপাশে। এই ঘটনায় পদ্মা 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে জানিয়েছেন, কমিটির জব্দ করা সিসি ক্যামেরার তথ্য বলছে সেদিন সেই 4টি লরি বিমানবন্দরের ডিপোতে প্রবেশ করেনি। তদন্ত কমিটির সাথে চালকদের কথা কোনোভাবেই মিলছে না। তবে সিভিল এভিয়েশনের এডিসি চেকপোস্টের সাথে তদন্ত কমিটির কথা মিলে যায়। এবার আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিতে চাই। প্রযুক্তি বলছে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকা, নাগরি, ভোগড়া বাইপাস, কাঞ্চন ব্রিজ এলাকা হয়ে 300 ফিট দিয়ে রাত 8টার দিকে বাড্ডা দিয়ে লরিটি আবার নারায়ণগঞ্জে ফিরে যায়। কিন্তু পদ্মার বিমানবন্দরের ডিপোর খাতা বলছে হারুন মিয়ার গাড়িটি মার্চের 11 তারিখ সন্ধ্যা 7:29 গিয়ে পৌঁছায়। অথচ তথ্য প্রযুক্তি বলছে 7:15 হারুন মিয়া ছিলেন কাঞ্চন ব্রিজ এলাকায়, 7:36 ছিলেন 300 ফিটের রাস্তায়। এবার দেখা যাক হারুন মিয়া কি বলেন। যে টাইমে এন্ট্রি হয়েছে, যে টাইমে আপনার এয়ারপোর্ট থাকার কথা, সেই টাইমে আপনি ওইখানকার ব্যবধান আছে 20 কিলো। 20 কিলো যাইতেও তো অনেক সময়ের ব্যাপার। তাইলে আপনার চালানের বেলা কোনো ভুল করলো কিনা? তাহলে আপনি ওই দিন ওই সময় কিভাবে বাইপাসে গেছেন? কিভাবে বাইপাস কেন গেছিলেন? বাইপাস ওই যে বিভিন্ন চক্কর গিলি করছে না, চক্কর গিলি কারণে অনেক সময় রাস্তা ভুল করে নেয়। স্যার আমরা বিভিন্ন রাস্তা ব্যবহার করি স্যার। ওই সময় তাহলে হ্যাঁ বিভিন্ন রাস্তা, তাহলে আপনি এয়ারপোর্টে কেমনে ছিলেন ওই টাইমে? একই সময় এয়ারপোর্ট আর ওই ভোগড়া বাইপাস একই সময় কিভাবে থাকেন? স্যার এটার লগে আমরা জড়িত না স্যার। আপনারা জড়িত না এটা আমিও জানি, কিন্তু আপনাকে যে বলছে আপনি ওইখানে রেখে চলে আসেন, ক্লিয়ারটুক বলছে। এটা একটা জিনিস স্যার, আমাদেরকে একটা হয়রানিমূলক কাজ করে চাকরিতে বিচ্ছিন্ন করা। কেসটি হলে কি, আমরা গরিব মানুষ। আপনি গরিব মানুষ ঠিক আছে, কিন্তু আপনার এটাতেও তো কেউ না কেউ বলছে ওখানে নিয়ে যেতে, তাই না? মানে আমাকে যদি পেঁচা হালাই দেন দিতে পারবেন। এবার মাসুম মিয়ার লরির অবস্থান দেখা যাক। তথ্য প্রযুক্তি বলছে বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত মাসুম মিয়া লরিটি নিয়ে 300 ফিট ইছাপুর বাজার
কাঞ্চনের কলতালি, কেন্দ্রপাড়া, ভুলতা, রূপসী হয়ে নারায়ণগঞ্জে ফিরে যায়। অথচ পদ্মার রেজিস্ট্রি খাতা বলছে মাসুম মিয়া সন্ধ্যা 7টা 27 বিমানবন্দরের ডিপোতে ছিলেন। আর তথ্য প্রযুক্তিতে দেখা যায় মাসুম সন্ধ্যা 7টা 13 ছিলেন রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকায়, সন্ধ্যা 7টা 35 ছিলেন রূপগঞ্জের কেন্দ্রপাড়ায়। এবার শুনি মাসুম মিয়া কি বলেন। 7:30 আপনি কাঞ্চনে ছিলেন, আবার 7:30 আপনার এন্ট্রি করছে, আপনি তেল দিচ্ছেন ওইখানে গিয়া, তাহলে সম্ভব কেমনে? কোনটা সত্য? 7:30 তো না না না, 7:30 না, আমি তো আরো আগে গেছি। আমি খালি করে যাওয়ার পরে হতো আমি না 4টা আসলাম। তাহলে খালি করছেন কয়টায়? 300 ফিরে। হ্যাঁ আমি 300 মিনিট ছিলাম, বুঝলেন? ওই জায়গায় ছিলাম। হ্যাঁ 300 মিনিট তো, 300 মিনিটের কথাই বলতেছি। তাহলে আপনি খালি করছেন কয়টায়? ওই টাইমে তো আমি শুনেই, মানে কয় টাইমে খালি হয়েছে ওই টাইমের মধ্যে হতেছিল, ওটা আমি তো টাইম শুনে, বুঝলেন? তাহলে আমি আপনি তো চালান ভুল লেগছে তাহলে? চালান উল্লেখনে বলতে পারি না, চালান উল্লেখনে সার লাগছে, এই সারের ব্যাপার সেবা, তাই না? এখন আমার ব্যাপার না। তথ্য প্রযুক্তি, জব্দ করা সিসি ক্যামেরার তথ্য এবং সিভিল এভিয়েশনের রেজিস্ট্রি খাতার তথ্য বলছে সেদিন ওই 4টি লরি তেল নিয়ে বিমানবন্দরে যায়নি। তাহলে তেলের হিসাব ঠিক থাকলো কিভাবে? জানতে আমরা কথা বলি ডিপো ইনচার্জ সাইদুল হকের সাথে। আপনাদের ইন আউট, আপনাদের এখানেও এন্ট্রি হয়েছে, আপনার গোদনাইলেও এন্ট্রি হয়েছে, বাট মাঝখানে যে সিভিল এভিয়েশনের যে এডিএম যে গেট, ওইখানে তাদের নাম কারো এন্ট্রি হয়নি। আমি তো আসলে যেদিন ঘটনা ঘটে সেদিন তো আমি 3টার সময় অফিস থেকে বের হয়ে যাই। আমার একটা টেস্ট ছিল ডায়াবেটিসের। এরপরে আমার অফিসার যারা ছিল ওরা এগুলা রিসিভ করছে, বা স্টাফ যারা ছিল ওরা রিসিভ করছে, কিন্তু অ্যাজ পার তাদের রিকোয়ারমেন্ট, রিসিভিং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি দেখলাম যে আমার কাছে ফুয়েলও ঠিক আছে, হ্যাঁ, এবং আমার গেটে আমি তো অতটুকু আপনার মতো করে দেখি না, আমার গেটের মধ্যে ওগুলা রিসিভিং আছে ওই গাড়িগুলা। 3টা জায়গায় অসঙ্গতি পেয়েছি। এক হচ্ছে আপনার এডিসির যে গেটে এন্ট্রি হয়নি 4টা গাড়ির একটাও। তারপরে হচ্ছে যে আপনার ওইখানে সিসি ক্যামেরা ফুটেজ যেটা তদন্ত কমিটি পেয়েছে তাদের বক্তব্য শুনেছি, তারা কোনো ধরনের গাড়ি ঢুকতে দেখেনি। আরেকটা হচ্ছে যে আমাদের নিজস্ব ট্র্যাকিং এ আমরা দেখেছি যে ড্রাইভারদের অবস্থানগুলো ছিল আপনার এখান থেকে 15-20 কিলোমিটার দূরে দূরে ওই সময়টাতে। ট্রেকিং করার কোনো মানে প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। আমরা অনুসন্ধানের স্বার্থে আমরা করতে পারি। থানা পুলিশ কিছু না, না আপনি কেন করতে পারেন আমাকে সেটা বলেন। আমরা জনস্বার্থে করতে পারি। একজন সাংবাদিক, জি, আমিও ধরেন আপনাদের কি ফ্যামিলি মেম্বার, আমি আমার পরিচয়টা আপনাকে না দিলাম, ঠিক আছে? আপনি আমার কাছ থেকে যতটুকু জানতেন আমি তো আপনার কাছে কোনোটাই গোপন করিনি। আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার নাকি তথ্য প্রমাণের কথা শুনে দায় এড়ানোর চেষ্টা? যাই হোক, এই ঘটনায় 3 জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। চলে পদ্মার নিজস্ব তদন্ত, কিন্তু পিপিসি কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিষয়। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। জ্বালানি তেল কতটা যে প্রয়োজনীয় তা মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। দীর্ঘ লাইন ধরে নিতে হয়েছে 2 থেকে 3 লিটার তেল। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। তেলের লাইনটা দীর্ঘ হতে থাকে সরকার ক্ষমতায় আসার পরপরই। 28 ফেব্রুয়ারি 2026। যুদ্ধ শুরু হয় ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলও যৌথ হামলা চালায়। যুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। প্রভাব পড়ে জ্বালানির উপর। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সব ধরনের জ্বালানি তেলের দাম। বাংলাদেশে তখনও মজুদ যথেষ্ট। সরকার বারবার আশ্বাস দিলেও থেমে থাকেনি অসাধু থেকে শুরু করে মৌসুমি ব্যবসায়ীরাও।
প্রতিযোগিতায় পিছিয়ে ছিল না সাধারণ ভোক্তারাও। সবাই মিলে এক রহস্যজনক তেল লুকোচুরির খেলায় মেতে উঠেছিলেন। 9 এপ্রিল 2026, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা। রূপগঞ্জের গোদনাইল থেকে 300 ফিট পর্যন্ত এইসব দোকানের লাইসেন্স না থাকলেও প্রকাশ্যে দেদারসে তেল বিক্রি করছে তারা। আমাদের কাছে তথ্য আছে, পদ্মার 72,000 লিটার তেলও এসব খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। তখন জেট ফুয়েলের লিটার ছিল 100 টাকা করে। 72,000 লিটার তেলের দাম আসে 72 লাখ টাকা। এসব তেল অকটেনের সাথে মিশিয়ে বিক্রি করা হয় 130 থেকে 140 টাকা দরে, যদিও পরে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। এবার রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাক দেখে আমাদের সন্দেহ হয়। এটা কি করতেছেন ভাই? তেল? এরকম খোলা তেল কই পাইলেন? কোত্থেকে? কোন তেলের দোকান? তার মানে এখন দৃশ্যপট পাল্টে গেছে। আগে ট্রাক থেকে তেল নামিয়ে চুরি করে এখানে চালকরা বিক্রি করে দিতেন, আর এখন উল্টো কিনে নিচ্ছেন বেশি দামে। কত করে বিক্রি করছেন? আমি টাকা লাগে না, 105 টাকা বেচছি। 120 টাকা করে বিক্রি করছেন। 10 টাকা চাইছি, হাই করছে 5 টাকা দিব না ভাই, 5 টাকা করছে দিব। আমি কত করে? 110 টাকা চাইছি, আমার কাছে 120 না 10 টাকা চাইছি। আপনারা বললেন ভাই কত? 5 টাকা কইছে দিব আমার। অথচ ট্রাক চালক ও তার সহকারী বলছেন ভিন্ন কথা। কত করে নিছে এরা? 120 টাকা করে। 120? এখন আমার তো লাগবে, আমার তো জায়গা মানে কোথাও লাগবে। তার মানে এই দোকানদার তেল মজুত করে বেশি দামে বিক্রি করেছেন। কিছু দূর এগিয়ে আমরা আরেকটি দোকানেও একই দৃশ্য দেখতে পাই। কত করে? 102 টাকা। 120 টাকা করে আমি সবার কাছে শুনতেছি। আপনি কত করে বিক্রি করছেন? 102 টাকা। কত করে নিছে বলো তো? 102 টাকা রে দিছি। ওনারা 20 টাকা করে বলছিল। মানে? 2 টাকা করে নিছে। এখানেও তারা বেশি দামে তেল বিক্রির বিষয়টি অস্বীকার করছেন, যদিও তারা আমাদের জানান সামনে এক দোকানে তেল বিক্রি হচ্ছে। পাওয়া যাবে ডিজেল? ভাই ডিজেল আছে না? নাই? কই ডিজেল নাই? আপনার কাছে আছে? ভাই ওনা আমার কাছে তো নাই জিনিসটা, আমার তো নিজের গাড়ি আছে, আমার নিজের গাড়িতে লাগে টুকটাক। কোনো তো এই ক্রাইসিসের কারণে আমি আর নিজের গাড়িতেই তেল দিতে পারতেছি না। আমরা এখানে তথ্য সংগ্রহ করতে থাকলে একজন নাম পরিচয় গোপন রেখে আমাদের একটা খবর দেন। বলেন দড়িকান্দা এলাকায় এক বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুত করে রাখা আছে। গোপন খবরের সূত্র ধরে আমরা হাজির হই এই বাড়িতে। এখানে পাওয়া গেল 6টি ড্রামে প্রায় 300 লিটার ডিজেল। আমাদের জানতে হবে কে মজুত করেছে এই ডিজেল। আমি যমুনা টিভি থেকে আসছি। কাকি এটা কার? দোকানদার এই তেল কার? আপনার না, যে আমার না, দোকানদার যার মাল এই ঘরের নাম্বারটা দিয়ে আপনারা ফোন দেন যে ভাই এইগুলা কিসের। সাগর ভাই, আপনার কাছে যে তেল আছে সেগুলো আপনি জমা রাখছেন কেন? এখানে কি আছে আপনি বলেন তো আমারে? ডিজেল ডিজেল। হ্যাঁ, তা আমাদের ডিজেল আছে, তা আমার ডিজেল লাগে না আমার দোকানে। আপনি কি এইভাবে ডিজেল রাখতে পারবেন এতগুলো? ভাই আমার এনে সেদিন কাইছে সব দেখে গেছে, বুঝছেন? আপনারা এখন আবার এটা কি বলেন? আমারে জরিমানা বেড়ে গেছে, 4 লিটার তেল অক্টেন ছিল লিয়ে গেছে। কিছুক্ষণ পর উপজেলা ম্যাজিস্ট্রেট হাজির। নাকের কাছে নিতে হয়।
অকটেন তো না, এটা তো পেট্রোল ভাই, পেট্রোল। এটা ডিজেল, এটা পেট্রোল, এটা পেট্রোল। সে যেহেতু উপস্থিত নেই, আমরা এটা কাজ করতে পারি আর কি, আমরা ওর তেলটা জব্দ করতে পারি। সব দেখে শুনে এবং মালিককে খুঁজে না পেয়ে জব্দ করা তেল তিনি নিলামে তোলেন। যেখানেই অবৈধ মজুদ পাচ্ছি সেখানে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, তেল বাজেয়াপ্ত করছি এবং সংশ্লিষ্ট যাকে পাওয়া যায় তাকে আমরা আইন ও বিধি অনুযায়ী শাস্তির আওতায় আনছি। এর আগে এই এলাকার মুদি দোকান থেকেও জ্বালানি তেল উদ্ধার করা হয়। এবার বিচ্ছিন্ন কয়েকটি অভিযানে নজর দেয়া যাক। সাতক্ষীরার ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বাসায় অভিযান চালিয়ে পাওয়া যায় 1200 লিটার তেল। জরিমানা করা হয় 1000 টাকা। নারায়ণগঞ্জের গোদনাইলে জব্দ করা হয় 4880 লিটার তেল। মজুদ্দার নাসিরকে দেওয়া হয় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। নরসিংদীর পলাশ উপজেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মজুত করা 9000 লিটার ডিজেল। পরে মাধবদীর একটি পাম্পে সরকার নির্ধারিত মূল্যে এই তেল বিক্রি করা হয় 8,47,510 টাকায়। এবার পাম্পে পাম্পে ঘুরে দেখতে চাই আমরা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা। খালি বোতল আনছেন কেন? গাড়ি তো বন্ধ হয়ে গেছে, চলতে তো হইবে আমার। তেল দিবে ওরা আপনাকে? না, এইভাবে দিবে না, দেখলাম যদি দেয়। তেল সংকট নিয়ে ট্রাক চালকদের মধ্যেও দেখা যায় আতঙ্ক। যাইতে পারতেছি না, তেল দিতে হচ্ছে না। কত লিটার আপনার এটা? এটা আমার আছে 180 লিটার মতন তেল লাগবে, কিন্তু এর মধ্যে তেল পাইতেছি না। মানে এখানে রেজ দিছি, আর পাম্পে যায় আরো 10টা তেল নিতে হবে, তারপর আরো যায় এখানে আরো 10টা তেল নিতে হবে। বেশি সব পাম্পই পায় আর কি। তাছাড়া মানে এক জায়গায় দিতেছে না। অবশ্য কিছু চালককে দেখে মনে হলো তাদের মধ্যে নেই ন্যূনতম দুশ্চিন্তা। আপনি এখান থেকে যাওয়ার সময় একেবারে যাওয়ার সময় দেওয়া দেয়, আবার ঘুরে এলে যখন টিপে যাবে আবার তেল দিয়ে দিই। কত আপনার লিটার, মানে ট্যাঙ্কের পরিমাণ? ট্যাঙ্কের পরিমাণ হয়েছে 420 লিটার এটা কি। বারবার জ্বালানি তেলের সংকট নেই বলা হলেও পাম্পের লোকজনের দাবি উল্টো। মূলত গ্যাঞ্জামটা আমি আপনার বলি, আমরা বুঝতে পারতেছি না। আমরা হইল গিয়া যেমন ঈদের পরে তেলের যে একটা চাহিদা ছিল, চাহিদা অনুযায়ী তেল দরকার ছিল আমাদের ওই সপ্তাহে 5 গাড়ি একই সপ্তাহে, কিন্তু আমার তেল দিচ্ছে টোটালি সপ্তাহের আগামাথায় 2 গাড়ি, মানে প্রথমে 1 গাড়ি লাস্টে 1 গাড়ি। এই ক্রাইসিসটা তো আমরা মেকআপ করতে পারতেছি না। আমরা এবার আরেকটি পাম্পের দিকে নজর দিতে চাই। গাজীপুরের এই ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহী গ্রাহকের সংখ্যাই বেশি। বাইবেল থেকে গাজীপুর পর্যন্ত এক পাম্পে তেল পাই নাই। 100 তেল পাইছি। আপনার এটা তো মজুদ বেশি হয়ে গেল না? আমরা যাইতে হবে আবার। এখন গাড়িটা তো রাস্তাতে বন্ধ হয়ে যায়, আমি কি করব? দূর পাল্লায় আইছি। ভাই পাইছেন? ও ভাই পাইছি। কতটুকু আছে? 200 টাকা দিছি। একবারে খালি? একবারে খালি ছিল ভাই। ফুল ট্যাঙ্কি ভরা। আপনি আগামী 10 দিন চালাইতে পারবেন এই তেল দিয়া। আপনি যদি তেল না নেন আরেকজন পাবে, হয়তো বা রেশনিং করতেছে, কিন্তু আপনারা যদি এরকম ফুল ট্যাঙ্কি নিয়ে যান, দেখছেন যে সরজমিনে দেখতে পাচ্ছেন তো। পাম্পে ঘুরে ঘুরে তার মোটরসাইকেলের ট্যাঙ্কি যে আগেই ভরে গেছে সেটা জানতে পারলেন এই পাম্পে এসে। তা আমার গাড়ি তো দরকার, আমি মাত্র কয় কিলো চালাইছি দেখবেন, আমি তো সারাদিন ঘুরবো না। কতটুকু আছে? হ্যাঁ, মিনিমাম 7 লিটার আছে। আমাদের দেখে হতাশায় ক্ষোভ প্রকাশ করলেন পাম্পের এই মিটারম্যান। এক গাড়ি আবার ঘুরে ঘুরে হ্যাঁ, মুভিং করে তো, মুভিং করে, কারণ হেলমেট পরানো থাকে, মাস্ক পরানো থাকে, আমরা তো বুঝতে পারি না, চিনতে পারি না। আবার কিছু লোক এলাকা প্রভাব দেখায়, আমরা সেবামূলক সেবা দিচ্ছি, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, তারপর আমি পারি না কন্ট্রোল করতে। যে পরিমাণ বরাদ্দ আছে সে পরিমাণ বরাদ্দ আমরা পাই না। ফেব্রুয়ারি মাসে বরাদ্দ কত ছিল? ফেব্রুয়ারি মাসে ওইটাও ভালো করে দেখায় না, যেন আমরা আমাদের আসলেই বরাদ্দ কত, 16,000
666 লিটার আমি পার ডে পাওয়ার কথা, কিন্তু সে জায়গায় আমি পাচ্ছি না। সে জায়গায় দেয় 9,000, আবার একদিন দেয় না, আবার একদিন দেয় 4,500। প্রতিদিন গাড়ি আসে না, প্রতিদিন দেয় না আমাদের। মাঠ পর্যায়ে সংকট, কৃত্রিম সংকট, মজুত করা সব দৃশ্যই চোখে পড়ল আমাদের। এবার একটু ডিপোতে যাওয়া দরকার। আমাদের কাছে খবর আসে বাগেরহাট মোংলার যমুনা ডিপোতে কাগজে কলমে হিসাবের চেয়ে অতিরিক্ত ডিজেল রাখা আছে। 29 মার্চ 2026 রাত 1টায় যৌথ অভিযান শুরু হয় মোংলার যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে। অভিযানে অংশ নেয় জেলা প্রশাসক, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ। 3টি ট্যাঙ্ক মেপে কাগজে কলমের চেয়ে 12,613 লিটার ডিজেল বেশি পাওয়া গেছে। এতক্ষণ যা দেখলেন সবই বিচ্ছিন্ন ঘটনা, একসাথে জোড়া লাগিয়ে পুরো দেশের চিত্র বোঝানোর চেষ্টা। মুদি দোকান থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কেউ পিছিয়ে নেই তেলের কারবারিতে। ঘটনা আরও আছে, সেটাও দেখাবো, তবে ছোট্ট আরেকটি বিরতির পর। পদ্মার 72,000 লিটার তেল চুরির ঘটনা দেখলাম। যমুনাতে দেখলাম কাগজে কলমের সাথে ট্যাঙ্কির গড়মিলের হিসাব। এবার একটু মেঘনা থেকে ঘুরে আসা যাক, দেখা যাক তারাও কি পদ্মা যমুনার পথেই হাঁটছে। আমরা আবারও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে। এবার হাজির হলাম দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা ওয়েল কোম্পানি লিমিটেডে। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ করা হয় কোন প্রতিষ্ঠান কী পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ করা হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। কিউসি সামদানি তালুকদার, শান্ত ফিলিং, ওহিদুল ইসলাম, ফয়েজ এন্ড ব্রাদার্স, ফারিয়া। অনুসন্ধানী তথ্য বলছে তালিকায় যে ফিলিং স্টেশন কিংবা প্রতিষ্ঠানের নাম আছে, কখনো কখনো সেখানে না গিয়ে এই তেল বিক্রি হয়ে যায় খোলা বাজারে। মালিবাগটার গেটটা কদমতলি লাগছে, ঢাকা কদমতলি লিখে দিছে, কিন্তু এই পাম্পটা বন্ধ, কদমতলি এই এজেন্সি নাই, এজেন্সি বন্ধ। মজুদ যে সরকার রাখতেছে আর এন্দাজে মনে করেন যে বড় বড় অফিসাররা যে মাল খায়া তেল দিয়ে দিয়েছে, এটি সরকার চোখে দেয় না। আমরা একটি তেলের লরিকে অনুসরণ করতে চাই, মেলাতে চাই অভিযোগকারীর বক্তব্য। সন্দেহ আর অপেক্ষার এক পর্যায়ে ডিপো থেকে বেরিয়ে আসলো তেলবাহী একটি গাড়ি। আপনাদের চালানটা একটু দেখবো। চালান যাচাই করে জানা গেল মায়ের দোয়া এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের তেল নিয়েছে গাড়িটি। গাজীপুরের তেল? জি, গাজীপুরের পাম্পে, গাজীপুরের পাম্পে যাবে। জি, গাজীপুরের পাম্পে যাবে। গাড়িটি অনুসরণ করতে গিয়ে মিলল ভিন্ন চিত্র। কোনো অনুমোদিত ফিলিং স্টেশনে নয়, বরং একটি বেসরকারি প্রতিষ্ঠানে তেল সরবরাহ করে তারা। না ভাড়া, মানে আমরা হারে লাভ দিই একটা পার্সেন্ট, ওই জাকির। হ্যাঁ হ্যাঁ, খরচ দেই, মানে আমরা মাল উঠে বিক্রি করি। হ্যাঁ, একটা ঢাকা, একটা মালিবাগ, একটা হইল গিয়া কদমতলি, আর একটা হইল গিয়া মালিবাগ। না, আমার কোনো চেঞ্জ নেই, আমার তো তেল দিছি এই জায়গার আমি অর্ডার দিছি 9,000। অর্থাৎ লাইসেন্স বৈধ হলেও সেটি ব্যবহার করছে ভিন্ন কেউ। এ বিষয়ে কোনো বৈধ চুক্তি বা কাগজপত্রও দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। আমার কোম্পানি খুঁজতে যান, আমার তো ক্ষতি করবেন। মানে এটা যে ঠিকানা, ওই ঠিকানা লিখতে হতো, ওইটাই কদম তুলি, ওইটাই রায়ের বা, ওইটা যাচাই করে দেখেন। যাওয়া যাক সেই ঠিকানায়। এজেন্সির দেওয়া ঠিকানায় কোনো অফিসেরই অস্তিত্ব নেই। স্থানীয়দের কেউই চেনেন না এই প্রতিষ্ঠান। না না, মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে এখানে কোনো অস্তিত্ব নাই, বা এখানে কোনো ডিলারশিপ বা কোনো দোকানদার এরকম নাই কেউ। মায়ের দোয়া এন্টারপ্রাইজ না, এরকম কোনো ব্যাপার নাই।
আমি কদমতলী এখানে প্রায় 30 বছর যাবত আছি, তো এরকম নাম এখনো শুনি নেই আর দেখিও নেই, তো আপনাদের মুখে ফার্স্ট টাইম শুনলাম আর কি। ঠিকানায় অস্তিত্ব না পাওয়া গেলেও এই এজেন্সির নামেই প্রতিদিন তোলা হয় 9 থেকে প্রায় 18,000 লিটার তেল। মাসে পরিমাণ দাঁড়ায় 2,70,000 থেকে 5,40,000 লিটার। মেঘনা ওয়েলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তারা। অনানুষ্ঠানিকভাবে একাধিক কর্মকর্তা জানান, লাইসেন্স ভাড়া বা হস্তান্তরের কোনো বৈধ সুযোগ নেই। এজেন্সির লাইসেন্স হ্যান্ডওভার করা যায় না। এখন এটা কিভাবে আরেকজনের কাছে ভাড়া দিচ্ছে এটা আমাদের বলে বোঝা নেই। তার মানে পদ্মা, মেঘনা, যমুনা কেউ পিছিয়ে নেই তেল কারচুপিতে। পুরো বিষয় নিয়ে আমরা হাজির বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যানের সামনে। যতগুলো মেজার্স নেওয়ার কথা সবগুলোই নেওয়া হয়েছে। আমরা যাদের সরাসরি সংশ্লিষ্টতা পেয়েছি তাদেরকে সাসপেন্ড করে ডিপি চালু করা হয়েছে। দ্বিতীয় হলো প্রাথমিকভাবে যাদেরকে জড়িত মর্মে মনে করা হতে পারে এরকম ক্ষেত্রেও তাদেরকে আমরা অন্যত্র সরিয়ে দিয়েছি এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত করছি। তদন্ত আমাদের কোম্পানি পর্যায়ে এবং আমাদের পর্যায়ে দুই ক্ষেত্রেই হচ্ছে। আর তৃতীয়ত আমরা এটাও তো জানেন যে এই অভিযোগটা দুদকেও গিয়েছে এবং তারাও এটা ব্যাপারে কাজ করছে। তবে এতক্ষণ যে আমরা সংকট, চুরি আর মানুষের ভোগান্তি দেখালাম, তার পেছনে যে অসাধু চক্র কাজ করছে তা এখন অনেকটাই স্পষ্ট। কারণ প্রকৃত অর্থেই দেশে তেলের বড় ধরনের কোনো সংকট ছিল না। সংকট যে বিরাট আকারের সেটা না, তবে একেবারে স্বাচ্ছন্দ্য যে তাও না। সুতরাং এই মাঝামাঝি একটা অবস্থায় আমরা আছি। কোথাও কিছু হলেও আমরা সেটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হই। তো সেই হিসাবে আমাদের হয়তো এটা এফেক্ট করে, কোথাও জ্বালানির দাম বাড়লে সেটা এফেক্ট করতে পারে। তবে আরেকটা জিনিস আছে যে আমাদের দেশীয় যে সমস্ত ব্যবসায়ী আছেন তাদের মধ্যেও একটা জিনিস কাজ করে যে তারা এই সুবিধাটা ইউজ করতে চায়। সুতরাং যখনই তারা দেখে এই ধরনের একটা পরিস্থিতি, দামটা বাড়িয়ে সেই এক্সকিউজটা তারা ব্যবহার করতে চায়, তো এটা উচিত না। চাহিদা বাড়লে যোগান কমবে, পণ্যের দাম বাড়বে। অর্থনীতির চাহিদা যোগানের এই সূত্র কম বেশি আমরা সবাই জানি। তবে একজন মুদি দোকানদার যখন জ্বালানি তেল মজুত করতে ঝাঁপিয়ে পড়েন, তখন সংকট যে কৃত্রিম এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। দর্শক, আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা অভিযোগ থাকে জানাতে পারেন আমাদের পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।